ভারতের একটা শহরে হঠাৎ করে একের পর এক পুলিশ অফিসার খুন হতে শুরু করে। প্রতিটা হত্যার পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত রহস্য, আর সব পুলিশ তো ভয়ে অস্থির। কে হবে কিলারের পরের টার্গেট? মালায়ালাম থ্রিলার মুভি আঞ্জাম পাথিরা, যেখানে একজন সাইকোলজিস্ট চেষ্টা করে সিরিয়াল কিলারকে ধরতে। আজকে আমরা এই থ্রিলার মুভিটা এক্সপ্লেন করব তোমাদের জন্য। আমি আছি মিকা স্টুডিও থেকে, আর হ্যাঁ, এরকম সেরা মুভি এক্সপ্লেনেশন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। মুভি শুরু হয় আনোয়ার হোসেন নামের একজন সাইকোলজিস্ট জেলে যায় রবি নামের এক সিরিয়াল কিলারের সাথে দেখা করতে। এই রবি 14টা খুন করেছে। কিছুদিন পর তার ফাঁসি হবে, তাই সরকার থেকে আনোয়ারকে বলেছে রবির সাথে কথা বলে তার এত খুনের রহস্য বা কেন এই খুন করতো এসব জেনে বের করতে। জেলে গিয়ে আনোয়ার রবির সাথে দেখা করে জিজ্ঞাসা করে, বলো কেন এত খুন করতে? রবি বলে, স্যার আমার কোনো মানসিক সমস্যা নেই, আমি শুধু খুন করি মানুষের কান্না শোনার জন্য। মরার আগে মানুষ জোরে জোরে কাঁদে, সেই সাউন্ডটা আমার অনেক ভালো লাগে, তাই আমি খুন করেছি। আমি খুন করে মজা পাই। এরপর দৃশ্য পাল্টায়, আনোয়ার তার বউ বাচ্চার সাথে গাড়িতে করে কোথাও যাচ্ছে। তখন আনোয়ারের বন্ধু পুলিশের এসিপি অনিল তাকে কল দিয়ে দেখা করতে বলে। পুলিশ স্টেশনে দেখা করতে গেলে অনিল বলে, তুমি যদি অফিসিয়াল পুলিশের ক্রাইম বিশেষজ্ঞ হতে চাও তাহলে তোমাকে পিএইচডি করতে হবে এবং তার সাথে নেক্সট কেসগুলো তোমাকে পুলিশকে হেল্প করতে হবে। তখন আনোয়ার রাজি হয়ে যায়। সেদিন গভীর রাতে পুলিশের ডিএসপি কোশি পার্টিয়ার বাসায় আসছিল। বাসার কাছাকাছি আসার পর হঠাৎ করে রোডের সব লাইট অফ হয়ে যায়। তখন রাস্তার পাশে একটি গাড়ি স্টার্ট হয়। এটা দেখে কাশি সেখানে যায় কি হয়েছে বোঝার জন্য। গাড়ির পাশে যেতে হঠাৎ করে একটা অদ্ভুত ভয়ানক মাস্ক পরা লোক কোশির দিকে তাকায়, আর কোশি ভয়ে লাফ দিয়ে ওঠে। তখন পেছন থেকে কেউ একটা হ্যালো বলে, আর এরপরে কোশি গায়েব হয়ে যায়। শুধু তার মোবাইলটা রোডে পড়ে থাকে। এরপর সকাল হলে শহরের সাইডে কনস্ট্রাকশন এলাকায় দুইটা কর্মী একটা লাশ দেখতে পায়, আর পুলিশ স্টেশনে খবর দেয়। স্টেশন থেকে তখন আনোয়ারকে ডাকা হয় এই কেসের ইনভেস্টিগেশনে হেল্প করার জন্য। আনোয়ার এসে জানতে পারে ডিআইএসপি কোশির বডি থেকে চোখ আর হার্ট বের করে ফেলা হয়েছে। বডির পাশে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা কিছুই পাওয়া যায়নি। কোশিকে একদম পারফিউমের মধ্যে ডুবিয়ে মেরেছে, যেন কুকুরও খুঁজে না বের করতে পারে। আনোয়ার বলে খুনি লাশটা এই জনবহুল এলাকায় ফেলেছে যেন মানুষ তাড়াতাড়ি লাশ খুঁজে পায়, আর নিউজটা যেন স্পিডে ছড়িয়ে পড়ে। লাস্ট পোস্টমর্টম করে জানা যায় জীবিত অবস্থায় রেখেই খুনি কোশির দুটো চোখ তুলে ফেলেছে। এরপর তার হার্ট কেটে বের করে এজন্য মরে যায়, আর টর্চার করার সময় তার হাত পা শক্ত করে বেঁধে রেখেছিল। এসব ছাড়া আর কিছুই জানা যায়নি। পুলিশ ডেপুটি কমিশনার ক্যাথরিনের সাথে কথা বলে আনোয়ার জানায়, ম্যাম আমার মনে হয় এটা কোনো প্ল্যানিং মার্ডার, কারণ জীবিত অবস্থায় চোখ আর হাত বের করে মারতে হলে আগের থেকে প্ল্যানিং দরকার। এরপর অনিল আর আনোয়ার চলে যায় কেসের বাকি কাজ করতে, আর ক্যাথরিন কমিশনারকে সব আপডেট দেয়। যেহেতু একজন পুলিশ মারা গেছে তাই এই কেসটা নিয়ে অনেক প্রেশার ছিল। কৌশিক যেখান থেকে গায়েব হয়েছে সেখানে গিয়ে খোঁজাখুঁজি করেও কিছু জানা যায়নি। যেহেতু লাইট চলে গিয়েছিল তাই সিসি ক্যামেরা সব অফ হয়ে যায়, আর রোডে অনেক গাড়ি চলছে তাই টায়ার মার্কও পাওয়া যায়নি। অনিল বলে, আমার মনে হয় কেউ বন্দুক ধরে কিডন্যাপ করেছে, আর না হলে বেহুশের ওষুধ ক্লোরোফর্ম দিয়ে কিডন্যাপ করেছে। এগুলো শুনে আনোয়ার বলে, আমার কিন্তু এমন মনে হয় না, কারণ যদি বন্দুক দেখিয়ে কিডন্যাপ করা হতো তাহলে কোশির মোবাইল তার সাথে থাকতো, আর যদি ক্লোরোফর্ম দিয়ে বেহুশ করা হতো তাহলে কোশির বেহুশ হয়ে কমসে কম 20 থেকে 25 মিনিট লাগতো। আমার কাছে লাগে অন্য কোনোভাবে কিডন্যাপ করেছে। ফরেন্সিক রিপোর্টে জানা যায় কোশির ব্লাডে জলফিরম নামে এক পাওয়ারফুল ঘুমের ওষুধ পাওয়া গেছে, কিন্তু কোশির স্ত্রী বলছে উনি কোনো ওষুধই খেতেন না। কিন্তু কিডন্যাপার যদি ঘুমের ওষুধ দিত তাহলে বেহুশ হতে কমসে কম 1 ঘন্টা লাগতো, কিন্তু কোশি তো সেকেন্ডে বেহুশ হয়ে গিয়েছিল। তখন সাইডের পুলিশরা ক্যাথরিনকে বলে, ম্যাম কোশি অনেক ভালো অফিসার ছিল, তার কোনো খারাপ রেকর্ড নেই, তাই আমার মনে হয় উনি যত ক্রিমিনালদের অ্যারেস্ট করেছিল তাদের মধ্যে কেউ একজন বদলা নিতে মেরে দিয়েছে। আনোয়ার এসব কথা বিশ্বাস করতে পারছিল না। আনোয়ারের কাছে কেসটা একটু অন্যরকম লাগছিল, তাই সে অনেক রিসার্চ করতে থাকে, আর রাতে অনিলকে কল দিয়ে জানায় তোর সব পুলিশ স্টেশনে রেড অ্যালার্ট করে দেয় যেন সবাই সাবধানে থাকে, কারণ আমার মনে হচ্ছে এই কিলারটা পুলিশদেরকে টার্গেট করেছে আর নেক্সট ডে অন্য কোনো পুলিশকে মারবে। কিন্তু অনিল এসব কথা বিশ্বাস না করে উল্টো আনোয়ারকে বকা দিয়ে কল কেটে দেয়, কারণ সবাই ভাবছিল কোশির অনেক শত্রু ছিল, তাদের মধ্যে কেউ একজন খুন করেছে।
সেদিন রাতে কিছু পুলিশ রোডে তাদের রেগুলার ডিউটি করছিল। তখন একজন অফিসার তার বউয়ের সাথে মোবাইলে কথা বলতে বলতে একটু সাইডে চলে গেলে হঠাৎ রোডের লাইটগুলো অফ হয়ে যায়, আর সেখানে ওই আগের ভ্যান গাড়িটা স্টার্ট হলে ওই অফিসার দেখতে যায় গাড়িতে কে আছে। কিন্তু তখনই হুট করে মার্কসম্যানটার সামনে আসলে অফিসার ভয়ে লাফ দিয়ে ওঠে আর পিছন থেকে একইভাবে একজন হ্যালো বলে, আর অফিসার মোবাইলটা ফেলে রেখে গায়েব হয়ে যায়। অনেকক্ষণ ধরে এই অফিসারের খোঁজ না পেয়ে কনস্টেবল খুঁজতে বের হয়, গিয়ে দেখে মোবাইলটা পড়ে আছে। তখনই কন্ট্রোল রুমে কল দিয়ে ইনফর্ম করে দেয় যে অফিসার কিডন্যাপ হয়েছে। তখন সব পুলিশ ফোর্স ওই জায়গায় চলে আসে। ক্যাথরিন ইমার্জেন্সি করে সব অফিসারদের মিটিং ডাকে আর নিজে হেডকোয়ার্টার কন্ট্রোল রুমে চলে যায়। পুরো শহরের সব পুলিশকে আজ রাতে ডিউটিতে লাগিয়ে দেয় আর বলে অন্ধকার রোড, পুরো বিল্ডিং, সব গাড়ি যেন ভালো করে চেক করে, কেসটা খুবই ডেঞ্জারাস। অনিল তখন অফিসারকে জানায়, ম্যাম আনোয়ার আমাকে বলে দিয়েছে ডিপার্টমেন্টে রেড অ্যালার্ট করে দিতে, কিন্তু আমি তার কথার পাত্তা দেইনি। পুরো 48 ঘন্টা দিন রাত খোঁজাখুঁজি করে এখনো কোথাও লাশ পাওয়া যায়নি। তখন ডেপুটি কমিশনার ক্যাথরিন ভাবে কিলার হয়তো এবার ভয় পেয়েছে। ক্যাথরিনের ড্রাইভার পলসন প্রস্রাব করার জন্য পুলিশ স্টেশনের পিছনে যায়। হঠাৎ তার চোখ পড়ে একটা গোল্ড কালারের উপর। জিনিসটা কি দেখতে গেলে সেখানে 2 দিন আগে মিসিং হওয়া পুলিশের বডি দেখতে পায়। এটাও একইভাবে মার্ডার করা হয়েছে। ফরেনসিক টিম এসে ইনভেস্টিগেশন শুরু করে দেয়। আনোয়ার সেখানে আসলে ক্যাথরিন বলে, তোমার সন্দেহ ঠিক হয়েছে, এই খুনি পুলিশকেই টার্গেট বানাচ্ছে। তার মানে আমাদের সামনে এখন এমন একজন সিরিয়াল কিলার আছে যে সুযোগ পেলেই যে কোনো পুলিশকে মেরে ফেলবে। তখন তারা স্টেশনের সিসিটিভি ক্যামেরা চেক করে, কিন্তু লাশ ফেলে যাওয়া বা সন্দেহ হওয়ার মতো কিছুই দেখতে পায় না। ক্যাথরিন বলে, আমার তো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, ক্যামেরাতে কিছুই দেখা যাচ্ছে না, তাহলে কি লাশ ভূত এসে ফেলে গেছে নাকি? এমন সময় আনোয়ার বলে, ম্যাম এই ভিডিওটা ভালো করে দেখেন, এখানে রাবণ পূজার মূর্তি দেখা গেছে। এই পূজা 3 দিন আগে শুরু হয়েছে আর তখনই এই মূর্তি নিয়ে গেছে। তার মানে সিসিটিভি ক্যামেরায় এই ভিডিওটা 3 দিন আগের, আর পূজা শেষে মূর্তি জ্বালিয়ে দেয়। তাই পূজা শেষে নিয়ে যাওয়ার সম্ভাবনা নেই, কারণ তখন রাবণকে জ্বালিয়ে দেয়। আমার মনে হচ্ছে আমরা হ্যাকড হয়েছি। ক্যাথরিন তখন আরো ভালো হ্যাকার আনার জন্য অর্ডার দেয়। মিটিং এ কনস্টেবল এসে বলে, ম্যাম এই মার্ডারটাও আগের মার্ডারের মতো একইভাবে করা হয়েছে, তবে এবার ভিন্নতা হলো শুধু এই মূর্তিটা লাশের পাশে পেয়েছি, কিন্তু এর আগে পাইনি। এই মূর্তিটা খুবই অদ্ভুত, কোনো নাম নেই, কোনো লোগো নেই, ফিঙ্গারপ্রিন্ট কিছুই নেই। আনোয়ার বলে, আমার মনে হয় খুনি এই মূর্তিটা দিয়ে ডিপার্টমেন্টের কাউকে বা পুরো পুলিশ ফোর্সকে কিছু বোঝাতে চাইছে, অথবা হতে পারে আমাদের নজর কেস থেকে অন্যদিকে নিয়ে যাচ্ছে। একটা জিনিস ভালো করে খেয়াল করলে দেখবেন এই মূর্তিটার চোখ খোলা, এমনকি খুব সুন্দর করে ডিজাইন করা। নর্মালি এই মূর্তিটা হচ্ছে বিচারের দেবী, যার চোখ কালো কাপড় দিয়ে ঢাকা থাকে, কিন্তু এখানে তেমন নেই। অনিল বলে, কিন্তু আমরা তো এর আগে লাশের পাশে এই মূর্তিটা পাইনি। আনোয়ার তখন আগের লাশের কিছু ছবি ভালো করে দেখে নোটিশ করে সাইডে পাথরের চিপাও একটি মূর্তি ছিল, কিন্তু পুলিশ খেয়াল করেনি। তাই তারা তাড়াতাড়ি চলে যায় মূর্তিটা খুঁজতে, আর আনোয়ার চলে যায় তার পরিচিত এক হ্যাকারকে আনতে। এই ছেলেটার নাম অ্যান্ড্রু, খুব ভালো একজন হ্যাকার। আনোয়ার তাকে আগে থেকে চিনতো। অ্যান্ড্রু ল্যাপটপ দিয়ে হ্যাক করে মানুষের টাকা চুরি করছিল। তখন আনোয়ার তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসে আর কেসের কাজে লাগায়। অ্যান্ড্রু জানায় খুনি পুলিশের সার্ভার হ্যাক করে রেখেছে এবং সে খুব চালাক একজন হ্যাকার। এমনও হতে পারে সে সব পুলিশের মোবাইল ডেটাও তার কাছে আছে, কে কখন কি করছে সব দেখতে পারবে। এই খুনি পুলিশের থেকে 2 ধাপ বেশি অ্যাডভান্স। ক্যাথরিন যখন এই বিচারে দেবীর মূর্তির ছবি নিউজে পাবলিশ করতে বলে, যেন কেউ কিছু জানলে পুলিশকে ইনফর্ম করতে পারে। সেদিন রাতে স্টেশনে একটা মেয়ে আসে এই মূর্তির ব্যাপারে কিছু বলার জন্য। কনস্টেবল যখন অফিসারকে ডাকতে যায়, অফিসার ফিরে এসে দেখে মেয়েটা সেখান থেকে চলে গেছে। সে স্টেশনে সিসি ক্যামেরাও ছিল না, তাই মেয়েটা কে ছিল সেটাও দেখা যায় না। যেহেতু 2টা পুলিশ অফিসার খুন হয়েছে এবং আরো খুন হওয়ার সম্ভাবনা আছে, তাই ডেপুটি কমিশনার ক্যাথরিন একটি মিটিং করে আর সিদ্ধান্ত নেয় আজকে রাতে ডিউটি করার সময় সব পুলিশ 2 জন করে টিম হয়ে থাকবে এবং একজন আরেকজন থেকে 100 মিটারের বেশি দূরে যাবে না। এমনকি কিলার যেহেতু পুলিশের সবকিছু হ্যাক করে রেখেছে, তাই তারা শুধু মোবাইলের কল ব্যবহার করে কথা বলবে। যা প্ল্যান সেই কাজ। অর্ডার মতো শহরের সব পুলিশ সেদিন রাতে ডিউটিতে নামে। সবাই খুব ভয়ে ছিল, কারণ কেউ জানতো না নেক্সট খুন কে হতে চলেছে। যে কোনো সময় খুনি এসে একজনকে গায়েব করে দিতে পারে। অফিসার ক্যাথরিন আর তার ড্রাইভার পলসন এক টিমে ছিল। একা রাস্তায় ডিউটি করার সময় হঠাৎ একটা গাড়ি ক্যাথরিনকে ফলো করা শুরু করে। ক্যাথরিন পলসনকে অপেক্ষা করতে বলে, ব্যাপারটা কি হচ্ছে সে দেখতে চাইছিল। গাড়িটা সাইডে এসে কিছু ছেলে ক্যাথরিনকে বাজে কথা বলতে শুরু করে।
তখন বোঝা গেল এটা কিলার নয়, উল্টো রাস্তায় বখাটে পোলাপান। ক্যাথরিন তাদের ভয় দেখিয়ে ভাগিয়ে দিয়ে পলসনের সাথে কথা বলার চেষ্টা করলে দেখে পলসন সেখানে নেই। মানে কিলারের নেক্সট টার্গেট ছিল পলসন। একইভাবে বাকি সবার মতো পলসনের মোবাইলও রাস্তায় পড়েছিল। পলসনের বাইকে থাকা ক্যামেরা চেক করলে দেখা যায় একটি মাস্ক পরা লোক সেখানে আসে আর হ্যালো বললে পলসন গায়েব হয়ে যায়। আনোয়ার বলে পুলিশকে চ্যালেঞ্জ করার জন্য সে ক্যামেরার সামনে এসেছে। এদিকে আবার কমিশনারের দিক থেকে ক্যাথরিনের উপর অনেক প্রেশার আসছিল। একে একে 3টা পুলিশ কিডন্যাপ হয়েছে এবং পলসন তো ক্যাথরিনের সাথে থাকার পরেও কিডন্যাপ হলো। সেদিন আনোয়ারের বাসায় একটি পার্সেল আসে। আনোয়ারের বউ সেটা রিসিভ করে আনোয়ারকে কল দিয়ে বলে, তুমি কি ফ্রিজ অর্ডার দিয়েছো নাকি? আনোয়ার বলে, না আমি তো অর্ডার দেইনি। তখন আনোয়ারের বউ সেটা ওপেন করে ভিতরে যা দেখে তাতে তার প্রাণী বের হয়ে যায়। পার্সেলের ভিতর ছিল পলসনের লাশ আর সেই মূর্তিটা। পরে পুলিশ এসে তাদের সিকিউরিটি দেয়। যেহেতু ডেলিভারি ম্যান মাস্ক পরা ছিল তাই তার মুখ দেখা যায়নি, কিন্তু বক্সের মধ্যে এবার একটা ফিঙ্গারপ্রিন্ট খুঁজে পাওয়া যায়। পুলিশ এটা তাদের ডাটাবেস থেকে চেক করে জানতে পারে এটা ড্রাগ ডিলার সামির। সে পুরো কেরালা শহরের কোকেন সাপ্লাই দিত। একদিন পলসন তাকে ধরে ফেলে আর কেস করে দেয়। তখন সামির বলেছিল এই কেসের সাথে যারা আছে সবাইকে মেরে ফেলবে। এক মাস আগে সামির জেল থেকে জামিন করে বের হয়েছে। পুলিশ যখন সামিরের খোঁজ করতে থাকে তবুও কিছু জানতে পারে না। তখন হ্যাকার এন্ড্রু ইন্টারনেট থেকে সামিরের কিছু ছবি বের করে যেখানে মারিয়া নামের একটা মেয়ে ছিল। এটা সামিরের গার্লফ্রেন্ড। তখন মারিয়ার অ্যাড্রেস খুঁজে বের করে পুলিশ সেখানে চলে যায়। মারিয়া তার ফ্রেন্ডদের সাথে বসে ভরপুর মদ গাঁজা পার্টি করছিল। পুলিশ তাকে জিজ্ঞাসা করলে সে বলে জেল থেকে বের হয়ে সামির আমার সাথে একবার দেখা করেছিল। তখন আমি তাকে একটা নাম্বার দিয়েছিলাম, এরপর থেকে আর আমার সাথে কোনো যোগাযোগ করেনি। পুলিশ এই নাম্বার ট্র্যাক করে সামিরের লোকেশনে চলে যায় আর গিয়ে দেখে সামিরের লাশ পড়ে আছে। সামির অনেকদিন আগেই মারা গেছে, তাই পুলিশ এই কেসের সাথে আর কোনো কানেকশনই খুঁজে পায় না। পুলিশ যখন সামিরকে ধরতে গিয়েছিল তখন হ্যাকার পুলিশ স্টেশনের কম্পিউটার হ্যাক করে কিডন্যাপ করার পর কিভাবে তাদের খুন করত সেই ভিডিও অন করে দেয়। আনোয়ার বুঝতে পারে কিলার প্ল্যান করে সামিরের ফিঙ্গারপ্রিন্টটা বক্সে দিয়েছে যেন পুলিশের নজর অন্যদিকে যায়। কিলারটা অনেক ভালো হ্যাকার, এজন্য সে এন্ড্রুর মতো হ্যাকারের ল্যাপটপ হ্যাক করে ফেলে। রাতে স্টেশনে বিচারের দেবীগুলোর পাশে চা বানানোর জন্য আনোয়ার গরম পানি রাখে। তখন গরম পানির হিটে একটি বিচারের দেবীর সাইড থেকে রং উঠে আসে, HD একটা লেখা ভেসে ওঠে। তখন এন্ড্রু গুগল করে জানতে পারে লেড কার্বোনেট নামের একটা জিনিস যেটা গরম জিনিসে লাগলে গলে যায়, আর বিচারের দেবীগুলোর উপর কার্বোনেট দেওয়া হয়েছিল। বিচারের দেবীর মূর্তিতে থাকা SD নাম দিয়ে পুলিশ সে আর্টিস্টকে খুঁজে পায় যার নাম সুধাকর, যে এই শহর থেকে একটু দূরে থাকে। তাই পুলিশ চলে যায় তাকে ধরার জন্য। মুভি এখন আরো বেশি সাসপেন্সফুল হয়ে গেছে কারণ 3টা খুন হওয়ার পর পুলিশ মাত্র একটা ক্লু খুঁজে পেল। সকালে পুলিশ সুধাকরের বাড়িতে পৌঁছায়। বাড়ির ভিতরে বৃদ্ধ একটা লোক চেয়ারে বসেছিল এবং চোখে সানগ্লাস দেয়া। এই লোকটাই সুধাকর। পুলিশ আসছে বুঝতে পেরে সে বলে, আমি জানতাম আপনারা আসবেন। আমি টিভিতে ওই বিচারের দেবীর মূর্তিগুলো নিয়ে শুনেছি। ওই বিচারের দেবীর মূর্তিগুলো আমি বানিয়েছি। 6 মাস আগে আমার কাছ থেকে 2টা লোক এসে অনেক টাকার বিনিময়ে এমন বিচারের দেবীর মূর্তি অর্ডার দেয়। তবে তাদের শর্ত ছিল মূর্তির বডিতে যেন কোনো কিছু না লেখা থাকে। এটা শুনে আমার একটু সন্দেহ হয়েছিল, তাই আমি ব্লেড কার্বনেট দিয়ে আমার নাম লুকিয়ে রেখেছিলাম। এমনকি নিউজে মার্ডারের কথা শুনে আমি আমার মেয়েকে পুলিশ স্টেশনে পাঠিয়েছিলাম, কিন্তু স্টেশনে যাওয়ার পর ওই কিলারটা তাকে কল দেয় আমার মেয়ে চলে আসে। পুলিশ বলে, আপনি তো ওই লোকটার মুখ দেখেছেন, তাহলে তার ফেসটা দিয়ে একটা ড্রয়িং আঁকলে তো চিনতে পারবেন। এটা শুনে লোকটা তার চোখ থেকে সানগ্লাসটা খুললে দেখা যায় সে অন্ধ। দেবীর মূর্তিগুলো নেওয়ার আগে এই লোকগুলো সুধাকরকে অনেক টাকা দিয়ে তার চোখটা নষ্ট করে দিয়েছিল, তাই সে আর ফেসের স্কেচ আঁকতে পারবে না। তবে সুধাকর 5টা মূর্তি অর্ডার পেয়েছিল, তার মধ্যে 3টা ওই লোক নিয়ে গেছে আর 2টা এখনো বাকি আছে। তার মানে আরো 2টা পুলিশ খুন হবে। এসব ইনফরমেশন নিয়ে পুলিশ সেখান থেকে চলে যায়। কিলার যখন কাউকে কিডন্যাপ করে তখন তার মোবাইলটা রাস্তায় ফেলে দেয়। তাই এন্ড্রু একটি অ্যাপ বানিয়েছে যেটা সিস্টেম হলো হাত থেকে মোবাইল মাটিতে পড়লে পুলিশ স্টেশনে অ্যালার্ম বাজবে। এই অ্যাপ সব পুলিশের মোবাইলে ইনস্টল করে দেওয়া হয়। সেদিন রাতে ডিউটি শেষ করে SI শরৎচন্দ্র তার বাসায় চলে আসেন। সে একাই থাকতো। বাসায় এসে রান্নার কাজ করছিল, তখন বাসায় কারেন্ট চলে যায় আর তখনই পিছন থেকে মাস্ক পরা কিলারটা সামনে আসে। তাকে দেখে ভয়ে শরৎচন্দ্র লাফ দিয়ে ওঠে আর পিছন থেকে একজন হ্যালো বলে, কিন্তু এবার শরৎচন্দ্র অচেতন হয় না, উল্টা কিলার দুজনের সাথে মারামারি শুরু করে। এক পর্যায়ে একটা কিলার SIকে চেয়ার দিয়ে বাড়ি মারে অচেতন করে ফেলে আর তার মোবাইলটা সেখানে ফেলে দিয়ে SIকে গাড়িতে করে নিয়ে যায়। মোবাইল পড়ার কারণে
পুলিশ স্টেশনে অ্যালার্ম বাজে, কিন্তু ততক্ষণে কিডন্যাপ হয়ে গেছে। পুলিশ এসে সবকিছু চেক করতে থাকে। আনোয়ার যেখানে একটি স্পিনার দেখতে পায় আর বাসার ভিতরে হাতাহাতি হয়েছে দেখে একটু চিন্তা করতে থাকে। সেদিন শহরে মেট্রো স্টেশনে একটা মেয়ে হুইল চেয়ারে করে একটা লোককে ট্রেনের ভিতরে নিয়ে যায়, আর নেক্সট স্টেশনে লোকটাকে রেখে মেয়েটা গায়েব হয়ে যায়। তখন ট্রেনের এক স্টাফ চেক করতে এসে দেখে এটা SI শরৎচন্দ্র এর বডি। পুলিশ এসে সেখানে ওই বিচারের দেবীর মূর্তিটাও পায়। 4টা খুন হয়ে গেছে। পুলিশ CCTV চেক করে মেয়েটার ফেস দেখতে পায় আর সেটা নিউজে পাবলিক করে দেয়। পুলিশ বুঝতে পারছিল এবার লাশ এত ভিড়ের এলাকায় ফেলা হয়েছে যাতে মানুষ আরো বেশি ভয় পায়, আর কিলার ডাইরেক্ট পুলিশকে চ্যালেঞ্জ করছিল। পরপর 4টা খুন হয়ে গেছে, কিন্তু এখনো কিলারকে ধরতে না পারার কারণে ক্যাথরিন আর বাকি টিমমেটকে এই কেস থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন অন্য একজন নতুন অফিসার সীতারাম এই কেসটা হ্যান্ডেল করবে। SI শরৎচন্দ্র এর পোস্টমর্টম রিপোর্ট আসলে জানা যায় তার বডিতে ঘুমের ওষুধের সাথে প্রেসারের ওষুধ পাওয়া গেছে। শরৎচন্দ্র এর প্রেসারের প্রবলেম ছিল, তাই সে কিডন্যাপ হওয়ার কিছুক্ষণ আগে ওষুধ খেয়েছিল। এই কথা শুনে আনোয়ার সোজা চলে যায় ক্যাথরিনের বাসায় আর বলে, ম্যাম, ভিকটিমদের হিপনোটাইজ করে বশ করা হতো। মাস্ক পরে কিলার হঠাৎ ভিকটিমের সামনে আসলে ভিকটিম ভয় পেয়ে যেত, আর তখনই পিছন থেকে একজন হিপনোটিক হুইল নিয়ে আসতো, আর তখন ভিকটিমের শরীরে ঘুমের ওষুধ ইনজেকশন দিলে একদম কিলারের কন্ট্রোলে চলে যেত। এভাবেই কিডন্যাপ করা হতো সবাইকে। কিন্তু শরৎচন্দ্র যেহেতু প্রেসারের ওষুধ খেয়েছিল তাই তার শরীরে ঘুমের ওষুধ কাজ করেনি আর হিপনোটাইজও হয়নি, এজন্য তার সাথে কিলারের হাতাহাতি হয়েছিল। আনোয়ারের সব কথা শুনে ক্যাথরিন বলে, গুড জব, তুমি অনেক ভালো ইনফরমেশন বের করেছ, কিন্তু আসলে এখন এগুলোর লাভ নেই, কারণ আমি আর এই কেস নিয়ে কাজ করছি না। নতুন অফিসার সীতারাম এখন সব হ্যান্ডেল করছে। তবে আনোয়ার থেমে থাকে না, সে নিজেই খুঁজতে থাকে। তখন শরৎচন্দ্রের বাসায় দেখা স্পিনারের কথা মনে পড়ে, আর পুলিশ স্টেশনে গিয়ে খুঁজলে এমন একটা কেস পাওয়া যায় যার কাছে সবসময় এমন স্পিনার থাকে। তার নাম সাইমন। 2012 সালে তাকে অ্যারেস্ট করা হয়েছিল। সাইমন লন্ডনে থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়েছে। আমার ভাইও কম্পিউটার সায়েন্স নিয়ে পড়েছে, কিন্তু সে এখন গান্ডু। সাইমন লন্ডন থেকে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শেষ করে ইন্ডিয়া চলে আসে। তার নিজের একটা দুনিয়া বানিয়ে সারাদিন রুমে থাকতো। একদিন তার বাবা দেখে ফেলে সাইমন তার কার্ড থেকে টাকা চুরি করে সেটা দিয়ে ডার্ক ওয়েবে মানুষকে টর্চার করার ভিডিও দেখে। সাইমনের বাবা তাকে বোঝানোর অনেক চেষ্টা করে, কিন্তু সাইমন কিছুতেই ভালো হয় না। একদিন তাদের এলাকার কিছু মানুষ পুলিশে অভিযোগ করে সাইমনের বাবা মাকে অনেকদিন ধরে দেখা যাচ্ছে না। তখন পুলিশ এসে তল্লাশি করে সাইমনের বাসার ফ্রিজে তার বাবা মার কাটা বডি পায়। সাইমনকে অ্যারেস্ট করে। সাইমনের ভিতরে কোনো খারাপ লাগা ছিল না। এই কেসটা পরে আনোয়ার বলে এটাই কিলার, কারণ সে সাইকো আর কম্পিউটার সায়েন্সেও পড়েছে, তাই হ্যাকও ভালো পারে। কিন্তু সমস্যা হচ্ছে কেস ফাইলে দেখাচ্ছে সাইমন 2018 সালে জেলে আগুন লাগার কারণে মারা যায়। আনোয়ার এই ইনফরমেশন নিয়ে সীতারামের কাছে গেলে অফিসার বলে দেয়, যেহেতু সাইমন মারা গেছে তাই আমরা তোমার কথার পিছে ঘুরে টাইম নষ্ট করতে পারবো না। আগেও তুমি উল্টাপাল্টা বলে এই কেসটাকে জটিল করেছ। আনোয়ার তখন অপমান হয়ে উঠে চলে যায় আর বলে, স্যার, আমি একাই এই কেসটা সলভ করব। আনোয়ারের কথা শুনে সীতারাম সাইমনের কেসের ফাইলগুলো খুঁজতে আনার অর্ডার দেয়। স্টেশন থেকে এসে আনোয়ার এন্ড্রুর সাথে কথা বলে আর সাইমনের ছবি দেখে বলে, দেখো তো চিনো কিনা। এন্ড্রু বলে, স্যার, এটাই তো ওই মেয়ে। তখন দেখা যায় মেট্রো রেলে মেয়ে সেজে শরৎচন্দ্র লাশ নিয়ে আসা মেয়েটাই সাইমন। এই নিউজটা নিয়ে আনোয়ার দ্রুত সীতারামের কাছে গিয়ে বলে, স্যার, সাইমন বেঁচে আছে। কিন্তু সীতারাম জানায় যে সাইমন বেঁচে ছিল, কিন্তু কিছুক্ষণ আগে তার পার্টনার অরবিন্দ সুসাইড করেছে। লাশের পাশে 5 নম্বর বিচারের দেবীর মূর্তি আর একটা নোট ছিল। নোটে বলা ছিল তারা এই গেমে আর মজা পাচ্ছে না, তাই কিল গেমের সব রহস্য সাথে নিয়ে তারা চলে গেছে। আর এই কেসটা এখানেই ডিসমিস। সীতারাম প্রেস কনফারেন্সে বলে দেয় যে এই কেসটা সে সলভ করেছে, কিন্তু আনোয়ার এখনো মানতে চাইছিল না যে কেসটা সলভ হয়েছে। সে ক্যাথরিনকে বলে, ম্যাডাম দেখেন, এই কিলারগুলো নিজেদের ছাড়া আর কাউকে ভালোবাসে না, তাই এমন হতে পারে যে তারা সুসাইড করবে। কেউ আনোয়ারের কথা বিশ্বাস করে না, কিন্তু আনোয়ার এখনো বিশ্বাস করে যে আসল খুনি বাইরে আছে। কিছুদিন পর আনোয়ারের কাছে ওই আর্টিস্ট সুধাকরের কল আসে। সেখানে গেলে আনোয়ারকে বলে, আমি শুনছিলাম পুলিশ কেসটা অফ করে দিয়েছে, তাই তাদেরকে কল দেই নাই, কিন্তু গতকাল আমাদের কাছে অন্য একজন এসেছিল 6 নম্বর মূর্তিটা নিয়ে, যা আমি আমার জন্য বানিয়ে রেখেছিলাম। উনি ভেবেছে এবারও সে আমাকে ধোকা দেবে, কিন্তু আমার মেয়ে তাকে দেখে ফেলেছে আর তার মুখ এঁকে রেখেছে। আনোয়ার স্কেচটা দেখে চিনতে পারে
যে তার নাম ডক্টর বেঞ্জামিন। আনোয়ার বেঞ্জামিনের পরিচিত একজনের সাথে দেখা করতে গেলে লোকটা একটা কাহিনী বলে। এখান থেকে মুভি স্টোরি পিছনে চলে যায়। বেঞ্জামিন তার বাবা লুইস আর তার বোন রেবেকার সাথে গ্রামে থাকতো। একদিন পুলিশ তার বাবাকে অ্যারেস্ট করে নিয়ে আসে, কারণ লুইস তার আপন মেয়ে রেবেকাকে ধর্ষণ করেছে, যার কারণে রেবেকা প্রেগনেন্ট হয়ে গেছে। রাতে বেঞ্জামিন তার এলাকার একজনকে নিয়ে বাড়ি ফিরে আসে আর সব কাহিনী ওই লোককে বলে। বেঞ্জামিনের বাবা লুইস তার 2 সন্তানকে অনেক আদর করত। তাদের মা অনেক আগে মারা গেছে, কিন্তু লুইস তার সন্তানদের মার অভাব বুঝতে দেয় নাই। সে সারা রাত কষ্ট করত আর সন্তানদের ভালোর জন্য। একদিন স্কুলে রেবেকা বেহুশ হয়ে যায়। তখন লুইস হাসপাতালে আসলে ডাক্তার জানায় রেবেকা প্রেগনেন্ট, কিন্তু তার কোনো বয়ফ্রেন্ড বা হাজবেন্ড কিছুই নেই। লুইস তো চিন্তা একদম পাগল অবস্থা, কে তার সাথে এমন করেছে। অনেকে সেটা রেবেকাকে জিজ্ঞাসা করার চেষ্টা করে, কিন্তু রেবেকা ভয়ে কিছু বলে না। কিন্তু তার বাবার এত কষ্ট দেখে রেবেকা একদিন সত্যিটা বলে। তাদের চার্চের ফাদার বেনেট ফ্রাঙ্কো রেবেকার সাথে এই কাজ করেছে। লুইস পুলিশ স্টেশনে যায় ফাদার বেনেটের নামে মামলা করতেই। তখন ওই স্টেশনের পুলিশ ছিল অনিল। সে লুইসকে বলে, আমি ও বড় অফিসারের সাথে কথা বলে দেখি কি করা যায়। লুইসকে সান্ত্বনা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয় আর চলে যায় ফাদারের সাথে দেখা করতে। ফাদার এই এলাকার অনেক পাওয়ারফুল আর টাকাওয়ালা ছিল, তাই অনিলকে ঘুষ দিয়ে ম্যানেজ করে নেয়। এরপর অনিল গিয়ে লুইসকে মারতে থাকে আর বলে, স্বীকার কর তুই তোর মেয়ের সাথে এমন কাজ করেছিস। লুইস কোনোভাবে রাজি হচ্ছিল না। তখন অনিল রেবেকাকে মারতে গেলে লুইস রাজি হয়ে যায়। অনিল যা বলবে সে সব স্বীকার করবে। এরপর পুলিশ লুইসের নামে নিজের মেয়ের ইজ্জত নষ্ট করার কেস করে দেয়। তখন গ্রামবাসী রেবেকাকে এই শহর থেকে দূরে দিল্লি পাঠিয়ে দেয়। এরপর থেকে আজ পর্যন্ত রেবেকাকে কেউ দেখে নাই আর লুইসের জেল হয়। সবাই লুইসকে অনেক অপমান করত, এমনকি জেলের বাকিরাও তাকে এই খারাপ কাজের জন্য মারত। কিন্তু বাস্তবে লুইস তার সন্তানদের অনেক ভালোবাসে, তাই সে এত কষ্ট আর অপমান সহ্য করতে না পেরে জেলেই সুসাইড করে। এই দুনিয়ায় বোন আর বাবাকে হারিয়ে বেঞ্জামিন একদম একা হয়ে যায়। গ্রাম থেকে কলেজ পাশ করে বেঞ্জামিন ইউএস চলে যায় ইউনিভার্সিটিতে পড়তে। এরপর থেকে গ্রামে কেউ আর তার খবর জানে না। বেঞ্জামিনের পরিচিত ওই লোকটা আনোয়ারকে বলে, আপনার কথা মতো যদি বেঞ্জামিনের সব খুন করে থাকে, তাহলে পুলিশ আর পরিস্থিতি তাকে বাধ্য করেছে এমন করতে। ওই লোকের থেকে সবকিছু শুনে আনোয়ার ইমার্জেন্সি করে অনিলকে কল দিয়ে বলে, ফাদার বেনেট, তুমি আর শরৎচন্দ্রের জন্য এতগুলো খুন হয়েছে। অনিল, তুমি সব যেন এতক্ষণ চুপ ছিলে। এটা শুনে অনিল আনোয়ারকে কথা বলার জন্য শহরের সাইডে রাখে। অনিল জায়গায় এসে আনোয়ারকে মেসেজ দেয় আসার জন্য। তখন আনোয়ারের মোবাইলে আননোন নাম্বার থেকে একটা মেসেজ আসে যে সেও এখানে আছে। তখন আনোয়ার ইমার্জেন্সি করে অনিলকে কল দেয়, কিন্তু মোবাইল মাটিতে পড়ে থাকে। মানে অনিল কিডন্যাপড হয়ে গেছে। অনিল যেখানে ছিল ওইদিকে গিয়ে আনোয়ার অনিলের গাড়ি আর মাটিতে মোবাইল পায়। আনোয়ার কি করবে কিছুই বুঝতে পারছিল না। তখন দেখে মাথার উপর দিয়ে একটা ড্রোন উড়ে যাচ্ছে। একটা কাপড় ড্রোন দিয়ে ফটোগ্রাফি করছে আর আনোয়ার ড্রোনের ক্যামেরা থেকে একটি গাড়ি খুঁজে পায়। গাড়ির ভিডিও এন্ড্রুকে দিলে সে ডাটাবেস থেকে ওই গাড়ির মালিকের লোকেশন খুঁজে বের করে আর আনোয়ারকে দেয়। জায়গাটি ছিল একটি শুকুরের ফার্ম। বেঞ্জামিন অনিলকে বেঁধে টর্চার করতে যাবে, তখন আনোয়ার দুজন পুলিশ নিয়ে সেখানে চলে আসে আর খোঁজা শুরু করে। এগুলো আবার বেঞ্জামিন ক্যামেরায় দেখে ফেলে, তাই সে লুকিয়ে বাকি 2 জন পুলিশকে মেরে ফেলে। ততক্ষণে আনোয়ার অনিলকে খুঁজে বের করে তাকে বাঁচাতে যাবে, আর তখনই বেঞ্জামিন এসে আনোয়ারকে মারা শুরু করে। বেঞ্জামিন আর আনোয়ারের মাঝে অনেক মারামারি হয়। এক পর্যায়ে বেঞ্জামিন আনোয়ারকে মাটিতে ফেলে গলা টিপে মেরে ফেলবে। এমন সময় ক্যাথারিন এসে পেছন থেকে বেঞ্জামিনকে বাড়ি মেরে বেহুশ করে ফেলে। পুলিশ বেঞ্জামিনকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়ার পর সে কেন খুন করেছিল কিছুই বলে না। পুলিশ অনুমান করে যে বেঞ্জামিন স্বামীকে ডার্ক ওয়েব থেকে কম দামে ড্রাগ কিনে দিত। বিনিময়ে সমী জেল থেকে সাইমন আর আরবিনকে বের করে আনে। জেলে আগুন লাগিয়ে সেখানে একটা লাশ দিয়ে সাইমন মারা গেছে এই নাটক সাজিয়ে সাইমন জেল থেকে বের হয়ে আসে। পুলিশকে টর্চার করা যাবে শুনে খুশিতে সাইমন আর আরবিন বেঞ্জামিনের কথায় রাজি হয়ে যায়। শহরে একটা শুকুর ফার্মে তারা এই খুনগুলো করতো আর শুকুরের জন্য ময়লা খাবার আনে এমন গাড়ি ব্যবহার করে লাশ ফেলতো আর কিডন্যাপ করতো। তবে 1 বছর তারা খুনগুলো করেছে। যেহেতু ময়লার গাড়ি, তাই পুলিশও রাস্তায় এই গাড়ি চেক করতো না। কিন্তু যখন দেখে যে সাইমনের কারণে বেঞ্জামিন ধরা পড়ে যাবে, তখন সে সাইমনের সুসাইডের নাটক সাজিয়ে মেরে ফেলে। আনোয়ার সব সত্যি পুলিশকে বলে না, কারণ অনিল এখন অনেক বড় পুলিশ অফিসার। তাই অনিলের সাথে আনোয়ার পারবে না। তাই আনোয়ার চুপ করে থাকে। অনেক জিজ্ঞাসার পরও কথা না বলায় পুলিশ আনোয়ারকে পাঠায় বেঞ্জামিনের সাথে কথা বলে খুনের সত্যিটা বের করতে। আনোয়ারকে দেখে বেঞ্জামিন বলে, আপনি আমার মন জিতে নিয়েছেন। কি চালাকিভাবে সাইমনের ফেলে আসা একটি স্পিনার থেকে আপনি কেস সলভ করে ফেললেন। আনোয়ার বলে, তুমিও কম না,
তোমার মারার প্ল্যান ছিল দুজন পুলিশকে, কিন্তু তুমি এমন ভাবে বাকি তিনজনকে মারলে যার মিল কেউ কোনোদিন পাবে না। এই তিনজন ফ্রিতে মারা গেল। তবে পুলিশের থেকেও তোমার বেশি রাগ ফাদার বেনেটের ওপর। ফাদার তো কিছুদিন থেকেই মিসিং। আনোয়ার বলে, সাইমনকে জেল থেকে বের করার জন্য তুমি যে লাশটা আগুনে ফেলে দিয়েছিল সেটা ফাদার বেনেটের, তাই না? আনোয়ার এসব বলার পরও বেঞ্জামিন কিছু বলতে রাজি হয় না। তখন আনোয়ার বলে, তুমি সব স্বীকার করে ফেলো, কারণ তুমি আর বাঁচতে পারবে না। তুমি অনেকগুলো পুলিশকে মেরেছ। তুমি সত্যি স্বীকার করলে আমি মিডিয়াতে সব পাবলিক করব, আর বাইরে বেঁচে যাওয়া খুনিটা তার শাস্তি পাবে। বেঞ্জামিন বলে, না, দরকার নেই, কারণ আমার বদলা শুধু আমার পার্সোনাল। আনোয়ার বলে, তোমার বদলা তো পূর্ণ হলো না। অনিল তো এখনো বেঁচে আছে, আর একটা বিচারের দেবীর মুটকে এখনো বাইরে আছে। বেঞ্জামিন তখন একটা ছোট হাসি দিয়ে বলে, হ্যাঁ ঠিক বলেছ, বিচারের দেবী এখনো বাইরে আছে। এরপর বেঞ্জামিনকে পুলিশ কোর্টে নিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় বেঞ্জামিনের গাড়িটা পুলিশ অন্য সাইডে একটা নির্জন জায়গায় গিয়ে নিয়ে তার হাত খুলে সামনে যেতে দেয় আর গুলি করে বেঞ্জামিনকে মেরে ফেলে। বেঞ্জামিনের সাথে কথা বলার পর থেকে আনোয়ার কিছু একটা নিয়ে চিন্তায় ছিল, তাই সে দ্রুত অনিলের কাছে যেতে থাকে। বেঞ্জামিনকে যখন এনকাউন্টার করছিল তখন অনিলের বাসায় একটা মেয়ে আসে। মেয়েটা চলে যাওয়ার সময় আনোয়ার অনিলের বাসায় আসে আর ভিতরে ঢুকে অনিল মরে ফ্লোরে পড়ে আছে, আর ততক্ষণে মেয়েটাও চলে গেছে। আনোয়ার মেয়েটাকে রেবেকা বলে ডাক দিলে মেয়েটা একবার পিছনে ফিরে তাকায় এবং সেখান থেকে চলে যায়। এ মেয়েটাই রেবেকা, মানে এটাই বলেছিল বেঞ্জামিন যে বিচারের দেবী এখনো বাইরে আছে। ফাদার বেনেট আর অনিলের খারাপ অপকর্মের কারণে কতগুলো হ্যাপি লাইফ শেষ হলো। অনিলকে মেরে তাদের প্রতিশোধ পূর্ণ হলো, আর মুভিটা এখানেই শেষ হয়।